জুলাই সনদ সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ঐতিহাসিক সম্পদ হতে যাচ্ছে বটে। এর ছবি, কলম সব সংরক্ষিত থাকবে। তবে এই জুলাই সনদ কতদিন বাংলাদেশের ইতিহাসে, রাজনীতিতে টিকে থাকতে পারে তার ওপর আগামীর রাজনীতি অনেকটাই নির্ভর করবে। জুলাই সনদ স্বাক্ষরে বিরাট শামিয়ানা বেঁধে রাজনৈতিক দলগুলোকে জড়ো করা হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে তিনি কত উচ্চে স্থান দিয়েছেন এবং কি বিরাট কাজ তারা করে ফেলেছে এটা বোঝাতে তিনি ছেলে ভোলানো গল্প শুনিয়ে ফেলেছেন। তিনি বলেছেন মস্ত বড় সম্পদ হতে যাচ্ছে এই জুলাই সনদ এবং এর কলম আর ছবি জাদুঘরে সংরক্ষিত থাকবে। তো নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, মানে এই ৩০-৩৫টি যে রাজনৈতিক দলগুলো কাজ করেছে তার একটা বিরাট অংশের এখনো নিবন্ধন নাই এবং তারা এর আগে বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে অংশগ্রহণ করেছে বা কোথাও তাদের কোনো ইতিহাসের সাক্ষী হওয়ার বা ইতিহাসের অংশ হওয়ার সুযোগ আছে, যেহেতু তাদের পরম মিত্র বা পরম শত্রুও বলতে পারবে না, কাজেই নিশ্চয়ই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে একটা পক্ষের বিরাট আগ্রহ আছে এবং তারা ইতিহাসের অংশ হতে চান। তারা তাদের কলম আর ছবি জাদুঘরে সংরক্ষিত থাকবে শুনে সত্যিকার অর্থে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন জুলাই সনদে সইয়ের পর আরও অধ্যায়ের শুরু হবে। আজকে এখন আমি আপনাদেরকে সেই বিষয়টাই জানাতে চাই। পত্রপত্রিকায় যদি জুলাই সনদ বিষয়ক আলোচনাগুলো লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন আপনার মতো আমিও ভীষণ কৌতূহলী বোধ করি যে ঠিক কি কি হলো, কি পরিবর্তন এলেও জুলাই সনদে যে আমাদের এক মস্ত বড় সম্পদ হয়ে উঠলো, আর কি পরিবর্তন এলো যে কে স্বাক্ষর করবে কে স্বাক্ষর করবে না তা নিয়ে এমন একটা সাসপেন্স তৈরির চেষ্টা হচ্ছে। বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে তারা নির্বাচনের পথে কোনো রকম বাধা সৃষ্টি করতে চায় না। এখন তারা মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজেই জুলাই সনদে যা হয়েছে হয়ে গেছে, তারা স্বাক্ষর করে দেবে। জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি তারা এখনো সংবাদ মাধ্যমের সামনে গোঁ ধরে বসে আছে বটে যে জুলাই সনদ হলো বটে, কিন্তু এটা কি করে বাস্তবায়ন হবে, সংবিধানের উপরে স্থান পেল কিনা, এসব ব্যাপার পরিষ্কার না হয় তারা এখন দলের ভেতরে গিয়ে সিদ্ধান্ত নেবে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে কি করবে না। কিন্তু পত্রপত্রিকাগুলোই লিখছে যে তারা বিভিন্ন সূত্রে এ বিষয়ে নিশ্চিত যে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিও এই জুলাই সনদে স্বাক্ষর করবে। কারণ মনে করে দেখেন তো, জুলাই সনদ থেকে সবচেয়ে বড় প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টির কি ছিল? এই জুলাই আগস্ট আন্দোলনের তরুণ ছাত্র নেতাদের সবচেয়ে বড় দাবি কি ছিল? তারা বলেছিল সংবিধান বাতিল করতে হবে, ৭২-এর সংবিধান বাতিল করতে হবে, সংবিধান নতুন করে লিখতে হবে। জামায়াতে ইসলামীও বলে আসছিল যে সংবিধান বাতিল করতে হবে কিনা এই বিষয়ে প্রয়োজনে গণভোট আয়োজন করা হোক। আর গণভোট আয়োজনের দাবি তো তাদের এখনো আছে, কিন্তু তখন কিন্তু তারা বারবারই বলছিল যে সংবিধানটাকে নতুন করে লেখার সুযোগটা তাদেরও চাই। এবং জামায়াতে ইসলাম তাদের জুলাই মাসে সরওয়ার্দী উদ্যানে যে বিরাট সমাবেশ, সেখানে জামায়াতের আমিরও পরিষ্কারভাবে বলেছিলেন যে তারা নতুন করে এই জুলাই আগস্ট আন্দোলনের পর তারা মনে করেন যে নতুন করে সংবিধান লেখার সুযোগ এসেছে, রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে। এবং জামায়াতের আমির সুস্পষ্টভাবে তার বক্তৃতায় বলেছিলেন যে তিনি তার বাকি জীবনটা প্রয়োজনে শহীদ হয়ে যেতে চান এই নতুন সংবিধান লেখার কার্যক্রমে অংশ নিয়ে, রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে গড়ে তোলার কাজে অংশ নিয়ে। এখন যেই প্রশ্ন, যেই আলোচনা দীর্ঘ সময় ধরে জুলাই সনদ নিয়ে চলেছে, সেই প্রশ্ন জুলাই সনদের মাধ্যমে কি ৭২-এর সংবিধান বাতিল হচ্ছে? জুলাই সনদের মাধ্যমে কি সংবিধান বাতিল হচ্ছে? দেখেন, জুলাই সনদের মাধ্যমে যে এতগুলো সংস্কার এনে ফেলা হচ্ছে তা প্রমাণ করে যে জুলাই সনদের অবস্থান, এই রাজনৈতিক ঐকমত্যের অবস্থান সংবিধানেরও ওপরে। কারণ না হলে যে কোনো সংস্কার, এই যে ২ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা থেকে শুরু করে যে কোনো সংস্কার আনয়নের জন্যে সংবিধানে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত হবার কথা।
তাহলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হলো না, কিন্তু সংবিধান বদলে যাচ্ছে, তার মানে কি সংবিধান বাতিল হলো? সংবিধানের ওপরে জুলাই সনদ স্থান পেল? জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি যে দাবিটা করেছিল সেই দাবিটা কিন্তু রক্ষিত হলো। কিন্তু আলী রিয়াজ তার এই দরবারে, যারা কিনা সেই ১-১১ সরকারের সময় থেকে, আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এরা তো কয়েক দশক ধরে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে, এবং এটা নিয়ে কোনো রাগঢাকও করে নাই। 2024-এর জুলাই আগস্টের পর প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম থেকে মার্কিন রাষ্ট্রদূতরা বলেছেন যে ১-১১ সরকারের সময় এটা ভেস্তে গিয়েছিল সেনাবাহিনীর ওপর অতিরিক্ত ভরসা করে। এবার তারা মনে করেন ইউনূস তাদেরকে সেই কাঙ্ক্ষিত সংস্কার এনে দিতে পারবেন। তো আলী রিয়াজ তার দরবার বসিয়ে প্রথম কি প্রস্তাব করেছিলেন মনে করতে পারেন? জানুয়ারি মাসে নিশ্চয়ই মনে থাকবে, তখনও সংবাদ মাধ্যমে বেশ বিস্তারিত এদের ওইখানে বসে আসলে কি নাটক চলছে তা প্রকাশ হচ্ছিল। এবং তখন আমরা জানতে পারলাম আলী রিয়াজ কমিশন গঠন করেই প্রথমেই যেই বিষয়গুলোর প্রস্তাব রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দিলেন, তার মধ্যে তিনি দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন। তিনি বললেন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে বাদ দিয়ে এর নাম হওয়া দরকার জনগণতন্ত্রী বাংলাদেশ, এবং বাংলাদেশকে একটা প্রজাতন্ত্র হিসেবে চিহ্নিত না করে একে নাগরিকতন্ত্র হিসেবে চিহ্নিত করতে হবে। এবং তিনি বলে বসলেন যে বাংলাদেশের সংবিধানে থাকা রাষ্ট্রের যে মূলনীতি বলা হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই 4 মূলনীতি বাদ দিতে হবে। এর পরিবর্তে নতুন মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা সুপারিশ করলো। 4টির জায়গায় 5টি মূলনীতি সুপারিশ করলো, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, 72-এর সংবিধানের এই 4টি মূলনীতি তারা বাতিল করে দিল, শুধুমাত্র গণতন্ত্রকে রাখলো। মনে আছে সেই সময়ে মাহফুজ আলম খুব পাকনামি করছিলেন, তখন তিনি এই আলী রিয়াজের সাথে এই সংস্কারের একেবারে নেতৃত্ব পর্যায়ে ছিলেন। এই সে সময় বহুত্ববাদটাকে রাষ্ট্রীয় মূলনীতিতে ঢোকাতে চেয়ে জামাত তার উপর এমন খেপে গেল যে তারপরে মাহফুজ আলম বহু মাইল দূরে ছিটকে পড়লেন এই রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্রের নাম পরিবর্তনে আলী রিয়াজের যে পরিকল্পনা ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই পরিকল্পনা বাস্তবায়ন থেকে। কিন্তু আলী রিয়াজ বাংলাদেশের নাম পরিবর্তনে আরো কয়েকজন আগ্রহী তার সঙ্গে না পেলেও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তনে তাদেরকে আগ্রহী হিসেবে পেলেন যারা 72-এর সংবিধান বাতিল করে দিতে চায়। কাজেই শক্তিশালী রাজনৈতিক পক্ষকে পাশে পেয়ে মাসের পর মাস, বছরের পর বছর যখন তিনি আলোচনা চালিয়ে গেলেন, মানে বছর পেরিয়ে 1 বছরের বেশি সময় ধরে যখন তিনি আলোচনা চালিয়ে গেলেন, তখন তিনি জানতেন যে রাষ্ট্রীয় মূলনীতি এই সংসদে সংবিধান সংশোধনীর আলাপ ছাড়া পাল্টে ফেলার ক্ষেত্রে এমনকি বিএনপি আপত্তি জানিয়েছে, এবং অন্যান্য অনেক বামপন্থী দল সহ বিভিন্ন দল তো আপত্তি জানিয়েছিলই। কিন্তু আলী রিয়াজ তাতে আর কর্ণপাত করলেন না, ওই বিষয়ে আর আলোচনা আগালেন না। তিনি 14 তারিখে রাত 9টা থেকে 10টার মধ্যে, মানে গভীর রাতের দিকে, তিনি এই জুলাই সনদের যে খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠালেন যাতে তারা কাকে কাকে দিয়ে স্বাক্ষর করাবে সেই নামগুলো এই ঐকমত্য কমিশনকে জানিয়ে দেয়, এবং 15 তারিখে ডক্টর ইউনূসের সামনে এসে হাত তুলে বলে আমরা রাজি, আমরা জুলাই সনদেও রাজি, আমরা স্বাক্ষরেও রাজি। তো আগের দিন তিনি পাঠালেন রাত 9টার পরে এই জুলাই সনদের খসড়া সবার কাছে, এবং সেই খসড়ায় তিনি রাষ্ট্রীয় 4 মূলনীতি বাদ দিয়ে দিয়েছেন। তিনি রাষ্ট্রীয় 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে এখন রেখেছেন যেই মূলনীতিগুলো, সেগুলোর মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে বলে উল্লেখ করেছেন। এখন আপনিই বলুন, 72-এর সংবিধান আছে না নাই? রাষ্ট্রের মূলনীতি যদি ঐকমত্য কমিশনে আলী রিয়াজের দরবারে বসে পাল্টে ফেলা যায়, তাহলে কি সংবিধানটা আছে? নাকি সংবিধানের উপরে যেমনটা দাবি করেছিল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, যে সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দিতে হবে, সেই কাজটি হয়েছে?
দেখেন, এই প্রশ্নগুলো যাতে না ওঠে, এই আলাপগুলো যাতে না ওঠে, এই আলাপগুলো যাতে চাপা পড়ে যায়, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছেলে ভোলানো কথা যে এক ঐতিহাসিক কাজ হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির মাধ্যমে, এবং তিনি নাকি বইয়ের মাধ্যমে, পাঠ্যপুস্তকের মাধ্যমে যতদিন তিনি ক্ষমতায় আছেন, তো আপনারা তো জানেন তাকে নাকি অনেকে 50 বছর ক্ষমতায় থাকতে বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন তিনি চেষ্টায় করে যাবেন যে এই সনদ যাতে কোথাও হারিয়ে না যায়, পাঠ্য বই সহ নানা জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সংবিধানের মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই নতুন মূলনীতি তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, তারা পেশ করতে যাচ্ছেন, এরকম নানা রকম পরিবর্তন যেহেতু তারা আনতে যাচ্ছেন, কাজেই সেক্ষেত্রে সেই পরিবর্তনগুলো জানান দেওয়া তো জরুরি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছেন নতুন অধ্যায়ের সূচনা হবে, দেখেন এই যে আমি একটা দরবার তৈরি করে বৈঠক বসিয়ে আমার পক্ষের লোকজনকে একত্র করে জিহুজুর করিয়ে যখন তখন যদি সংবিধানের মূলনীতি সহ প্রয়োজনের নামটাও বাংলাদেশের বদলে ফেলার উদ্যোগ নিতে পারি, তাহলে এই অধ্যায়ের কোনো আশু সমাপ্তির সম্ভাবনা দেখেন? মানে আমি কিভাবে সংবিধান পরিকল্পনা করি আর আপনি কিভাবে সংবিধান পরিকল্পনা করেন, তাহলে তো এই তর্কে বিতর্কে জোর যার মুলুক তার এই ব্যবস্থা, এই পরিস্থিতি চলতেই থাকবে আর সংবিধানের কাটাকুটিও চলতেই থাকবে। কাজেই সত্যিই তো ডক্টর মোহাম্মদ খুবই খাঁটি কথা বলেছেন যে এই জুলাই সনদের মাধ্যমে মাত্র নতুন একটা অধ্যায়ের সূচনা হলো। এখন দেখেন সবখানে জামায়াত, এনসিপি, বিএনপি সবাই স্বাক্ষর করবে কিনা এই নিয়ে অনেক আলাপ হচ্ছে বটে, কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ, গণফোরাম সহ বামপন্থী বেশ কয়েকটি দল, এবং মনে রাখবেন এই সবগুলো দলের কিন্তু নিবন্ধন আছে, মার্কা আছে, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে। ভোটার আছে কিনা সে তো জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনের মানে ভোটার কোথায়, সে আমাদের জাতীয় নাগরিক পার্টির ভোটারই বা কয়জন আছেন তা নিয়েও তো প্রশ্ন উঠছে। কিন্তু এই বামপন্থী দলগুলো এখন সরাসরি বলেছে তারা কোনোভাবেই জাতীয় চার নীতি, রাষ্ট্রীয় চার মূলনীতি পরিবর্তন করার বিষয়ে তাদের মতামতকে উপেক্ষা করে এই ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তারপর তারা কিছুতেই এই সনদে স্বাক্ষর করতে পারবে না। তিনি বলেছেন যে এমনকি ডক্টর ইউনূস যখন শেষ দরবার বসালেন যে সবাই রাজি, দারুণ ঐকমত্য হয়েছে, সেই দরবারে যে কোনো বামপন্থী দলকে কথা বলতে দেওয়া হয় নাই, সেটাও এটা জেনেই যে বামপন্থী দলগুলো তখন দাঁড়িয়ে তাদের অবস্থান পরিষ্কার করে বক্তব্য দিত, কাজে সেটা জেনেই এদেরকে বক্তৃতা দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অন্যদিকে গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে যে 1971 সালের 26শে মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম, 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে, এটা নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না। তার মানে বাংলাদেশের সংবিধান যেভাবে শুরু হয়েছিল, মানে আমরা যেটাকে সংবিধান বলে চিনতাম, সেই পুরো বিষয়টাই কি বদলে গেছে? মানে যে কারণে এই বিষয়গুলোকে এখন জুলাই সনদে অন্তর্ভুক্ত না করলে তারা আর স্বাক্ষর করবে না বলছে। গণফোরাম কার দল? গণফোরাম হচ্ছে ব্যাপক বিরাট হাসিনা বিরোধী নেতা ডক্টর কামাল হোসেনের দল। ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতাদের একজন হিসেবে সারা জীবন ধরে বাংলাদেশে সম্মানিত হয়ে এসেছেন, যদিও এখন তাকে শুনতে হচ্ছে এবং তার দলকে এই ঐকমত্য কমিশনের সভায়ও একাধিকবার শুনতে হয়েছে যে 72-এর সংবিধান বাতিল করে দিতে হবে, কারণ 72-এর সংবিধান নাকি ভারত থেকে এসেছিল এবং তারা শুধুমাত্র তাতে সেটা অনুমোদন করে দিয়েছেন। তো এই অবস্থায় গণফোরাম কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে রাজনৈতিক এবং সশস্ত্র লড়াইয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি সিপিবি, এদের জন্য এখন এক রকমের অস্তিত্বের সংকট। তারা যদি রাষ্ট্রীয় মূলনীতি এভাবে
মানে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া মেনে নেয়, গণফোরাম যদি মেনে নেয় যে এই ৭২-এর সংবিধানের ওপরে জুলাই সনদের স্থান এবং সেখানে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ে যায়, তাহলে তারা আসলে এক রকমের অস্তিত্বের সংকটে পড়ে। কাজেই তারা এখন এই সনদগুলোতে স্বাক্ষর করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এবং বাসদের পক্ষ থেকে বলা হয়েছে যেমন যে জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করব না। এবং তারা আরো গুরুতর যে অভিযোগ করছে যে এমনকি নোট অফ ডিসেন্ট যে তারা দিয়েছিলেন, সেখানে অংশগ্রহণের সুযোগ পাওয়ার ফলে রাজনৈতিক দল হিসেবে জুলাই সনদের ৮৪ দফা সুপারিশের মধ্যে ৪টি বাম দলের ভিন্নমত বা নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এবং তারা বিরোধিতা করছেন এই অবস্থানের যে আলী রিয়াজ সেই জুলাই সনদ, ঐতিহাসিক জুলাই সনদে বলে দিয়েছেন যে জুলাই সনদকে কোনো আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তাহলে এখন আপনিই বুঝুন সংবিধানটা বাতিল হলো তো, তাহলে আপনিই বুঝুন সংবিধানের ওপরে জুলাই সনদ স্থান পেল তো, তাহলে আপনিই বুঝুন জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের ৪ মূলনীতি পাল্টে ফেলে একটা নতুন চরিত্র দেওয়ার সুযোগ তৈরি হলো তো, এবং নতুন অধ্যায়ের সূচনা হলো তো, যার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে আরও অনেক অনেক পরিবর্তন আনার সুযোগ পাওয়ার স্বপ্ন জারি রাখতে পারবে অনেক রাজনৈতিক পক্ষ। কাজেই জুলাই সনদ সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ঐতিহাসিক সম্পদ হতে যাচ্ছে বটে। এর ছবি কলম সব সংরক্ষিত থাকবে। তবে এই জুলাই সনদ কতদিন বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে টিকে থাকতে পারে তার ওপর আগামীর রাজনীতি অনেকটাই নির্ভর করবে। তবে জুলাই সনদে স্বাক্ষর না করলে বাংলাদেশে এই নিবন্ধিত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজনৈতিক ক্ষেত্রে এই দলগুলো বা এই নেতারা আর রাজনীতি করতে পারবেন কিনা, মানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ কিংবা গণফোরাম, ডক্টর কামাল হোসেন, এরা আর রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা, রাজনৈতিক প্রক্রিয়ায় এদেরকে আর ডাকা হবে কিনা, নাকি নির্বাচনের আগেই তাদেরকে যেই দাবিটা আছে এরই মধ্যে ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ করা হয়, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। কারণ সম্ভবত আগামীর রাজনীতিতে জুলাই সনদের পক্ষে যারা থাকবেন ইউনূস সরকারের আমলে, তারাই শুধু টিকে যেতে পারবেন, সারভাইভ করতে পারবেন। জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়ে ওই শামিয়ানার নিচে দাঁড়িয়ে একে মহাসম্পদ হিসেবে অভিহিত করে জাদুঘরের ছবিতে অংশ না নিলে ওই সব রাজনৈতিক দলকে নিশ্চয়ই অনেক ভোগান্তি, অনেক শাস্তি পোহাতেই হবে।